মুভির শুরু হয় চায়নার একটি ছোট্ট শহরে, যেখানে চ্যাং নামের এক অন্ধ ব্যক্তিকে দেখতে পাই। সে একজনকে খুঁজতে খুঁজতে এক জুয়ার আড্ডায় ঢুকে পড়ে। অ্যাকচুয়ালি চ্যাং ছিল একজন বাউন্টি কিলার। সে টাকার বিনিময়ে খুন করে, তবে চ্যাং কখনোই ভালো কোনো ব্যক্তিকে খুন করে না। সে সবসময় খারাপ ব্যক্তিদেরকেই হত্যা করে। চ্যাং সেই আড্ডার মালিককে একজনের ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে চ্যাংকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু তখনই চ্যাং বুঝতে পারে যে সেই আড্ডার মালিক আর কেউ নয়, সেই মানুষ যাকে সে খুঁজছিল। নিজের সন্দেহ নিশ্চিত করতে সে সেই ব্যক্তির হাতে থাকা আঘাতের চিহ্ন স্পর্শ করে এবং বুঝে ফেলে এই সেই ব্যক্তি। এরপর সে হঠাৎ করেই সেই লোকটির উপরে আক্রমণ করে। চ্যাংয়ের এই আক্রমণ দেখে আড্ডায় থাকা সব লোকজন তাকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু সে ছিল একজন খুবই দক্ষ কুম্ফু যোদ্ধা। সে চোখের পলকেই সবাইকে সহজেই হারিয়ে দেয়। সে চোখে না দেখলেও তার অনুভব ক্ষমতা ছিল দুর্দান্ত। এরপর সে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঝাও নামের এক 10 বছরের একটি মেয়ে তার ছোট্ট ভাইকে নিয়ে কিছু খাবার চুরি করে পালাচ্ছিল, কিন্তু তখনই কিছু গুন্ডা তাদেরকে ধরে ফেলে। কিন্তু ঝাও ইউ ছিল খুবই সাহসী। সে নিজেকে রক্ষা করার জন্য এক গুন্ডার হাতে জোরে কামড় দেয়। এরপর সেই গুন্ডা যখন তাকে মারতে যাচ্ছিল, তখন চ্যাং একদম নিখুঁতভাবে একটি ইট ছুঁড়ে সেই গুন্ডার মাথায় আঘাত করে। এতে গুন্ডাটি মাটিতে লুটিয়ে পড়ে। চ্যাংকে দেখে বাকি সব গুন্ডারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এতে খুশি হয়ে ঝাওইউ তাকে একটি আপেল খেতে দেয়, কিন্তু চ্যাং তা নিতে অস্বীকার করে। সেই সন্ধ্যায় ঝাওইউ খাবার চুরি করতে আরেকটি বাড়িতে ঢোকে। আসলে তার বাবা মা কেউ ছিল না, তাই বাধ্য হয়েই তাদেরকে চুরি করতে হতো। কিন্তু সেই বাড়িতে থাকা একজন মহিলা তাকে দেখে ফেলে। বাঁচার জন্য ঝাওইউ একটি কাঠি দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আসলে সেই মহিলাটি খুবই ভালো একজন মানুষ ছিল। তাই সে ঝাওইউকে বকাঝকা না করে খাবার খেতে দেয়। ঠিক তখনই কিছু গুন্ডা সেই বাড়িতে হামলা চালায়। এই গুন্ডাদের নেতা ছিল ঝু লাং, যে কয়েকদিন আগেই তার নিজের স্ত্রীকে খুন করেছিল। সে এই মহিলারই বোন ছিল, তাই ঝুলাং আজ সব প্রমাণ মুছে ফেলতে সেই বাড়ির সবাইকে মেরে ফেলতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই তার লোকজন এসে একে একে বাড়ির সব সদস্যদেরকে হত্যা করতে শুরু করে। সবাইকে মেরে ফেলার পরে ঝুলাং সেই মহিলার কাছে যায় এবং তাকেও বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সেই মহিলা রাজি হয় না। উল্টো সুযোগ বুঝে সে ঝুলাংয়ের উপরে হামলার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে ঝুলাং তাকে মেরে ফেলে। ঝাওইউ এক কোণে লুকিয়ে এই সবকিছু দেখছিল এবং সুযোগ পেলেই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখন নাও নামের এক গুন্ডার চোখে সে পড়ে যায় এবং সে তার পিছু নিতে শুরু করে। সে তখন মাতাল অবস্থায় জায়গায় জায়গায় বমি করছিল, কিন্তু নাও তাকে একজন অন্ধ মাতাল ভেবে ছেড়ে দেয়। কিছুক্ষণ পরে চ্যাং যখন নিজের বাড়িতে পৌঁছায়, তখন সে বুঝতে পারে যে ঝাওইউ তার বাড়িতেই লুকিয়ে রয়েছে। ঠিক তখনই সে গুন্ডাদের তার বাড়িতে ঢোকার আওয়াজ পায়। চ্যাং তৎক্ষণাৎ পরিস্থিতি বুঝে যায় এবং ঝাও ইউকে লুকাতে সাহায্য করে। পুরো বাড়ি তল্লাশি করার পর গুন্ডারা যখন চ্যাংয়ের বাড়ি থেকে বেরিয়ে আসে, তখন তারা একটি ছোট্ট ছেলেকে দেখতে পায়, যে ছিল ঝাওইয়ের ছোট ভাই। আর তার পায়েও ঝাওইয়ের মতোই জুতা ছিল, যার কারণে গুন্ডারা ভাবে এটাই সেই মেয়ে যাকে তারা খুঁজছে। তখন হঠাৎ করে ঝু লাং সেই ছেলেটির উপরে আক্রমণ করে। সেই ছেলে তার বোনকে সাহায্যের জন্য বারবার বাঁশি বাজায়, কিন্তু ঝাওইউ যখন পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তারা তার ছোট্ট ভাইকে মেরে ফেলে। পরদিন সকালে ঝাওইউ সরাসরি চ্যাংয়ের বাড়িতে আসে এবং চায় চ্যাং তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিক, কিন্তু চ্যাং বলে সে শুধুমাত্র বড় বড় অপরাধীদেরকেই মারে। তার ছোট ভাইয়ের হত্যার প্রতিশোধ সে নিতে চায় না। সেই সন্ধ্যায় যখন চ্যাং তার বাড়িতে ফিরে আসে, তখন দেখে ঝাও ইউ আগে থেকেই সেখানে অপেক্ষা করছে। তার হাতে ছিল ঝুলাংয়ের নামে ওয়ান্টেড পোস্টার, যা সে নিজেই তৈরি করেছিল। সে চায় চ্যাং তাকে ঝুলাংকে মারার জন্য সাহায্য করুক, কিন্তু চ্যাং রাজি না হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরদিন সকালে চ্যাং কাজের জন্য শহরে যায়। তার টার্গেট ছিল একজন জেলেকে হত্যা করা, কারণ সে অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল এবং সন্ত্রাসীদের নেতা হওয়ার চেষ্টা করছিল। কিন্তু পথে হঠাৎ তার ঘোড়া নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং খাদে পড়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত চ্যাং একটি পাথর ধরে নিজেকে বাঁচিয়ে ফেলে। তখনই সে টের পায় কেউ তার পা ধরে রয়েছে, আর সে আর কেউ নয়, ছিল ঝাও ইউ, যে পুরো রাস্তা তার গাড়িতে লুকিয়ে এসেছিল। ঝাও ইউ এর উপরে রাগ হলেও চ্যাং তাকে উপরে টেনে তোলে। এরপর সে বুঝতে পারে যে এখন ঝাও ইউকে তাকে সঙ্গে নিয়ে যেতেই হবে, কারণ তারা অনেক দূরে চলে এসেছে। যাই হোক, অনেকদিন হাঁটার পর তারা তাদের গন্তব্যে পৌঁছে যায় এবং অতিথি সেজে সেই জেলের সঙ্গে গিয়ে দেখা করে। সেই জেলে চ্যাংয়ের আসল পরিচয় আগেই জানত, তবুও সে কোনো কথা না বলে তাকে আপ্যায়ন শুরু করে। ঠিক তখনই পাশে খেলা করছিল ঝাওইউ, যার চোখে পড়ে পানিতে ভাসতে থাকা একটি মৃতদেহ। এটি দেখে সে চিৎকার শুরু করে। তার এই কাণ্ডের পরই চ্যাং ও সেই জেলের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সেই জেলের লোকজন চ্যাংয়ের উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু চ্যাং একাই তাদেরকে কুপঘাত করে ফেলে। আর সেই জেলেও মারাত্মকভাবে জখম হয়। কিন্তু যখন চ্যাং তাকে মারতে যায়, তখন সে চ্যাংকে ক্যাপ্টেন বলে ডাকে। সে জানায় সে এক যুদ্ধে সে চ্যাংয়ের দলেই ছিল, কিন্তু পুরো জীবন দেশের জন্য কাজ করেও সে কিছুই পায়নি। এই কারণেই সে অপরাধের পথ বেছে নিয়েছে। এরপর সে চ্যাংয়ের কাছে নিজের প্রাণ ভিক্ষা করে, কিন্তু চ্যাং কোনো দয়া না দেখিয়েই তাকে মেরে ফেলে।
সেই সন্ধ্যায় তারা যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন ঝাও ইউ আবার চ্যাংকে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধের কথা জিজ্ঞেস করে, কিন্তু চ্যাং আবারও সাহায্য করতে অস্বীকার করে এবং সেই গ্রামে তাকে একা রেখে চলে আসে। এর কয়েক মাস পরের ঘটনা, যখন চ্যাং আরাম করে নিজের বাড়িতে বসেছিল তখন সে টের পায় বাড়িতে কেউ আছে। তখনই সে নিজের বিছানায় হাত দেয় আর বুঝতে পারে এটা আর কেউ নয়, ঝাও ইউ। কিন্তু এবার সে গুরুতরভাবে আহত ছিল। চ্যাং তার যত্ন নেওয়া শুরু করে। পরে যখন ঝাও ইউয়ের জ্ঞান ফিরে আসে তখন সে জানায় যাওয়ার সময় সে পুরো রাস্তা মনে রেখেছিল আর সেই পথ ধরেই হেঁটে ফিরেছে, এজন্যই সে আহত। তারপর সে বলে, যদি তুমি আমাকে সাহায্য না করতে চাও তাহলে অন্তত আমাকে কুম্ফু শেখাও, যেন আমি আমার নিজের ভাইয়ের মৃত্যুর বদলা নিতে পারি। চ্যাং কিছুক্ষণ চিন্তা করার পরে তাকে স্টোর রুমে থাকার অনুমতি দেয়, তবে কুম্ফু শেখানোর জন্য রাজি হয় না। এর পরবর্তী কয়েকদিন শাও ইউ তার চোখ হয়ে কাজ করতে থাকে, তার অনেক কাজে সাহায্য করে, যার ফলে চ্যাং দ্রুত কাজ শেষ করে এবং ভালো টাকা উপার্জন করতে থাকে। এর মধ্য দিয়ে তারা একে অপরের আরো কাছাকাছি চলে আসে আর এরপর চ্যাং শাও ইউকে স্টোর রুম থেকে তার নিজের ঘরে থাকার অনুমতি দেয়। একদিন চ্যাং আহত হয় আর চ্যাংয়ের আঘাতে ওষুধ লাগানোর সময় শাও ইউয়ের নজর পড়ে তার শরীরের কাটা দাগগুলোর দিকে। ঝাও ইউ এই ব্যাপারে জানতে চায়, তখন চ্যাং জানায় সে একসময় তার শহর চ্যাং আনসারিতে ছিল। সে আরও জানায় যে সে এখনও নিজের শহরে ফিরে যাওয়ার জন্য টাকা জমানোর চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত সে তার নিজের গ্রামেই ফিরে যাবে। কিছুদিন পর চ্যাংয়ের কথায় শাও ইউ গোয়েন্দাগিরি করে এবং একটি অপরাধ সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করে। সেখানে তার চোখ পড়ে জু লাংয়ের উপরে, যে তার ভাইকে মেরেছিল, আর সেখানে সে বিভিন্ন লড়াইয়ের উপরে বাজি ধরছিল, মানে জুয়া খেলছিল। ঠিক তখনই জু লাংয়ের চোখ পড়ে শাও ইউয়ের দিকে, তবে সে তাকে চিনতে পারে না। সে তাকে নিজের পাশে বসতে বলে। শাও ইউ তখনও তার ভাইয়ের হত্যার বদলা নিতে চাচ্ছিল, কিন্তু সে জানে তার পক্ষে এটা এখন করা সম্ভব না, তাই সে চুপচাপ সেখান থেকে ফিরে আসে। চ্যাং তাকে জানায় যে সে একটি ধনী পরিবার খুঁজে পেয়েছে যারা শাও ইউকে দত্তক নিতে চায়, এমনকি সেই মহিলা দরজার সামনেই অপেক্ষা করছিল। কিন্তু চ্যাং যখন তাকে গাড়িতে বসায় শাও ইউ সঙ্গে সঙ্গে নেমে পড়ে আর বলে, আমি আমার ভাইয়ের খুনিকে দেখেছি। তার কণ্ঠে একরকম কষ্টের সুর ছিল, যা অনুভব করেই চ্যাং সিদ্ধান্ত নেয় সে তাকে কুম্ফু শেখাবে। পরদিন সকাল থেকেই চ্যাং তাকে বিভিন্ন কুম্ফু কৌশল শেখানো শুরু করে। এরপর একদিন যখন শাও ইউ একা ঘরে ঘুমাচ্ছিল তখন নাও এক বৃদ্ধ লোককে সঙ্গে নিয়ে সেই ঘরে ঢুকে পড়ে। নাও ছিল মেইন ভিলেন ঝিলাংয়ের ডান হাত। আসলে নাও জানতে পেরেছিল যে শহরে ল্যাংয়ের ওয়ান্টেড পোস্টার লাগানো হয়েছে, যেগুলো শাও ইউ নিজ হাতে লাগিয়েছিল। সে ভেবেছিল চ্যাং তাকে এটা করতে বলেছে, কিন্তু শাও ইউ নাওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঠিক তখনই নাও তার উপরে আক্রমণ করতে এগোলে চ্যাং এসে পড়ে এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয়। চ্যাং সহজেই তাকে মেরে ফেলে। এরপর সে বৃদ্ধ লোকটিকেও মারতে চায়, কিন্তু শাও ইউ তাকে থামিয়ে দেয়। সে বলে এই বৃদ্ধ লোকটার কোনো দোষ নেই, তাই তাকে মারা উচিত হবে না। চ্যাং বলে, যদি তোমাকে নিজের ভাইয়ের বদলা নিতে হয় তবে একটু কঠোর হতেই হবে। এই কথা শুনে শাও ইউ স্বীকার করে নেয় যে সে তার নিজের ভাইয়ের বদলা নিতে চায় না, তাও সে বৃদ্ধকে ছেড়ে দিতে বলে। তার কথা শুনে চ্যাং সেই বৃদ্ধকে ছেড়ে দেয়। এরই মধ্যে চ্যাং এর অনেক টাকা হয়ে যায় আর পরদিন তারা একসাথে চ্যাং আনসারি গ্রামের দিকে রওনা দেয়, মানে চ্যাং এর গ্রাম, যেখানে সে সারা জীবন থাকতে চায়। সারাদিন হাঁটার পরে তারা রাতে একটি স্থানে এসে বিশ্রাম নেয় এবং সেখানেই ক্যাম্প করে। সেখানে শাও ইউ বলে, আমি চাই তোমাকে আমার এক চোখ দেই, যাতে তুমি এই পৃথিবী দেখতে পারো। চ্যাং এই কথায় আবেগপ্লুত হয়ে পড়ে, কিন্তু সে এই প্রস্তাবে রাজি হয় না। এরই মধ্যে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে চ্যাং ঘুম থেকে উঠে দেখে শাও ইউ নেই। অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারে শাও ইউ আবার শহরে ফিরে গিয়েছে। সে বুঝতে পারে সে তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে গিয়েছে। এতে চ্যাং খুব ভয় পড়ে যায়, কারণ সে জানে শাও ইউ কোনোভাবেই এটি পারবে না এবং সে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করতে বের হয়। ওদিকে জু লাং জানতে পারে তার সঙ্গী নাওকে হত্যা করা হয়েছে এবং সে যে করেই হোক এর বদলা নিতে চায়। তবে সে জানতো না এরই মধ্যে শাও ইউ তার ঘরে ঢুকে পড়েছে। কিছুক্ষণ পর লাং যখন নিজের ঘরে আসে সে শাও ইউয়ের পা দেখতে পায়। সে এগিয়ে এলে শাও ইউ তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। ঝাও লাংয়ের বডিগার্ড সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে। এরপর লাং তাকে বিভিন্নভাবে টর্চার করতে থাকে, যার ফলে শাও ইউয়ের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। ঠিক তখনই চ্যাং সেখানে পৌঁছে যায়। সে ছুটে গিয়ে চ্যাংকে জড়িয়ে ধরে। এই সুযোগে লাং সেখান থেকে সরে পড়ে, তবে তার গুন্ডা বাহিনীদেরকে সেখানে পাঠিয়ে দেয়। ওদিকে বহু গুন্ডা বাইরে অপেক্ষা করছিল চ্যাংয়ের জন্য। চ্যাং বাইরে বের হতেই তারা তার উপরে আক্রমণ করে। চ্যাংও প্রাণপণের লড়াই করতে থাকে, কিন্তু গুন্ডার সংখ্যা এত বেশি ছিল যে পরিস্থিতি খারাপ হতে থাকে। আসলে গুন্ডারা তেমন দক্ষ ছিল না, কিন্তু সংখ্যায় ছিল তারা অনেক বেশি। এই দৃশ্য দেখে শাও ইউ অজ্ঞান হয়ে যায়। তখন চ্যাং তাকে নিজের কাঁধে নিয়েই লড়াই চালিয়ে যায়। শেষমেশ সে সকল গুন্ডাদেরকে হারিয়ে দেয়। তবে এরই মধ্যে সে নিজেও মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। এরপর তার সাথে মেইন ভিলেন লাংয়ের লড়াই শুরু হয়। লাং নিজেও খুব দক্ষ একজন যোদ্ধা ছিল, তাকে হারানো খুব একটা সহজ ছিল না। আর চ্যাং আগে থেকেই ছিল আহত। লাং এক পর্যায়ে চ্যাংকে মারতে যায় আর তখনই শাও ইউ তার পা ধরে ফেলে, আর এই সুযোগে চ্যাং তাকে
তাকে মেরে ফেলে। এদিকে শাওইউ আবার অজ্ঞান হয়ে যায়, তাই চ্যাং তাকে কোলে তুলে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। সে ঝাওইউকে জানায় অবশেষে সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে এবং এখন সে নিজের শহরে ফিরে যেতে চায়। আর কিছুক্ষণের মধ্যেই চ্যাং সেখানে মারা যায়। পরদিন সকালে শাওইউয়ের জ্ঞান ফেরে। সে নিজেকে চ্যাংয়ের ঘরেই দেখতে পায়, আর সেখানে চ্যাংয়ের একজন বন্ধু ছিল। এরপর শাওইউ চ্যাংয়ের শেষ ইচ্ছা পূরণের জন্য তার ডেড বডি নিয়ে চ্যাং আনসারি গ্রামের দিকে রওনা দেয়। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।